আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এই তথ্যটা যদি আপনি মানতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার বহু রোগ থেকে ভালো হয়ে যাবেন এবং আপনার বয়স্ক পর্যন্ত আপনি কিন্তু সুস্থ থাকতে পারবেন। তাই ইনশাআল্লাহ এই ভিডিওটা আপনি পুরোপুরিভাবে দেখবেন। হ্যাঁ, ভিডিওর টপিক হচ্ছে সুস্থতার 5টি মূল মন্ত্র। আমাদেরকে সুস্থ থাকতে হলে 5টি গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু মানতেই হবে। যদি মানতে পারেন ইনশাআল্লাহ অনেক 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 উপকৃত হবেন। তাই এই 5টি গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনারা গুরুত্ব সহকারে, মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো ইনশাআল্লাহ সুস্থতার 5টি মূল মন্ত্র আলোচনা করার আগে ভাইদের কাছে কিছু কোশ্চেন থাকবে। সুস্থতার শর্টকাট পদ্ধতি আছে কি? কি মনে হয় সুস্থতার শর্টকাট পদ্ধতি আছে কি কোনো? আমাদের ডাক্তারবাবুরা বা বিভিন্ন যারা স্বাস্থ্য সম্বন্ধে আলোচনা করে তারা যে বলছে সুস্থতার শর্টকাট পদ্ধতি আছে কি, অনেকে তো অবলম্বন করছে। সুস্থতার শর্টকাট পদ্ধতি আছে কি? সেরকম সুস্থতার শর্টকাট কোনো পদ্ধতি নেই, তবে লাইফস্টাইল চেঞ্জ করলে আপাতত সুস্থ আসতে পারে। দীর্ঘমেয়াদী তো শর্টকাট হচ্ছে না। জি জি জি, শর্টকাট না, কিন্তু সুস্থতার কোনো শর্টকাট মেডিসিন ছাড়াই, যেটা লাইফস্টাইল চেঞ্জ একমাত্র, সেটাই বলা যায়। সুস্থতার জন্য কোনো শর্টকাট মেথড নেই। তাহলে হ্যাঁ জি, তাহলে আমি আজকে আমাদের চিকিৎসা ব্যবস্থায় কিন্তু এই শর্টকাট পদ্ধতিটা অবলম্বন করছি। যারা সুগার প্রেশার তাদের ক্ষেত্রে বলছে মেডিসিনটা খেয়ে নেন, তাহলে সুগার প্রেশার ভালো হয়ে যাবে। তাহলে শর্টকাট পদ্ধতি করছে। একটা উদাহরণস্বরূপ আমি দিলে বুঝতে পারবেন। একটা গাছকে যদি আমরা বড় করতে চাই তাহলে কি করতে হবে? বীজ বপন করতে হবে, পানি দিতে হবে, সার দিতে হবে, আস্তে 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 ধীরে ধীরে বড় হবে। হট করে বড় হচ্ছে না, এটা কিন্তু শর্টকাট না। আমাদের মানুষের দিকে তাকালে বুঝতে পারবেন, মানুষটাও কিন্তু একদিনে বড় হয়নি। প্রথমে লুৎফা হয়েছে, তারপরে আস্তে 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 কিন্তু আমরা এইভাবে বড় হয়েছি, একদিনও হয়নি। আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শরীর দিয়েও দেখিয়ে দিয়েছে একদিনে ভালো হয়। কিন্তু আজকে আমাদের চিকিৎসা অবস্থায় শর্টকাট পদ্ধতি অবলম্বন করছে, সেটা পুরোপুরিভাবে বন্ধ করতে হবে। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা শর্টকাট চিকিৎসা ব্যবস্থা নেওয়া থেকে বন্ধ থাকুন। তাহলে সঠিক চিকিৎসা পদ্ধতি কোনটা? তাহলে আমাদের অবশ্যই সঠিক চিকিৎসা পদ্ধতি জানতে হবে। তাহলে সঠিক চিকিৎসা পদ্ধতি কোনটা কি মনে হয়? যারা সারা জীবন মেডিসিন খাচ্ছে, অনেকে বলছে সারা জীবন চলবে, যেমন সুগার, প্রেশার, থাইরয়েড, কোলেস্ট্রল, ফ্যাটি লিভার, ওভারওয়েট, গ্যাসজনিত সমস্যা, আরও বিভিন্ন রোগের যে লাইফস্টাইল ডিজিজ, সেগুলো এখনকার বলছে চলবে মেডিসিন। সেটাই কি শর্টকাট পদ্ধতি? মানে সেটাই কি সঠিক চিকিৎসা পদ্ধতি? কি মনে হয়? সঠিক চিকিৎসা পদ্ধতি সেটাই যেটা আপনারা দিন দিন আগের থেকে এনার্জেটিক হবেন এবং ওষুধ মুক্ত হবেন। এটাই হলো সঠিক চিকিৎসা পদ্ধতি। সঠিক চিকিৎসা পদ্ধতি সেটাই যেটা আস্তে আস্তে আপনারা দিন দিন ওষুধ মুক্ত হবেন এবং এনার্জেটিক হবেন। এটা হচ্ছে সঠিক চিকিৎসা পদ্ধতি। তাহলে আপনারা বুঝতে পারলেন সঠিক চিকিৎসা পদ্ধতি কোনটা। তাই আজকে আমরা যে মূল পয়েন্ট সেটার দিকে ফিরে আসছি। সেটা মূল পয়েন্টের মূল বক্তব্যের বিষয় হলো সুস্থতার মূল মন্ত্র। আজকে ইনশাআল্লাহ আপনাদের সামনে সুস্থতার 5টি মূল মন্ত্র খুব গুরুত্বপূর্ণ, সেটা আপনার সাথে তুলে ধরবো। তার 1 নম্বর পয়েন্ট হচ্ছে স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস, 2 নম্বর হচ্ছে না খাওয়ার অভ্যাস, 3 নম্বর হচ্ছে ঘুমের অভ্যাস, 4 নম্বর হচ্ছে দৈনন্দিন ব্যায়ামের অভ্যাস, 5 নম্বর হচ্ছে টেনশন করা থেকে দূরে থাকা। এবার এইগুলো আমি বিশ্লেষণ করবো ইনশাআল্লাহ। এই 5টি গুরুত্বপূর্ণ পয়েন্ট একটা ডাক্তার সমস্ত জায়গা থেকে তথ্যগুলো নিয়ে একত্রিত করেছে এবং পেশেন্টদের মাঝে এগুলো ছড়িয়ে দিচ্ছে এবং পেশেন্টরা দিব্যি সুস্থ হয়ে যাচ্ছে কোনো ওষুধ ছাড়াই। তাই ইনশাআল্লাহ এই 5টা মূল মন্ত্র আমরা শুরু করছি। প্রথম হচ্ছে স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস। স্বাস্থ্যকর খাদ্য অভ্যাসের মধ্যে তাহলে আমাদেরকে প্রথমে জানি আমরা অস্বাস্থ্যকর খাদ্য কোনটা। অস্বাস্থ্যকর খাদ্য কোনটা বলেন কেউ? অস্বাস্থ্যকর খাদ্য কোনটা? আমাদের খাদ্য দুটো, স্বাস্থ্যকর, অস্বাস্থ্যকর। তাহলে আমাদেরকে ফার্স্টে জানতে হবে অস্বাস্থ্যকর খাদ্য কোনটা। অস্বাস্থ্যকর খাওয়ার ফলে দেহের মানে ক্ষতি করে, সেগুলো অস্বাস্থ্যকর। কি কি সেটাকে বলবেন নাকি? ওইগুলো যদি লিস্ট দিতে যায় তাহলে গোটা মার্কেট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা সংক্ষেপে আমরা দেখলে এক কথায় বলতে পারি অস্বাস্থ্যকর হচ্ছে বাইরের যত খাবার, বাইরের বেশিরভাগ খাবারই অস্বাস্থ্যকর, ওগুলো খাওয়া যাবে না। বেশিরভাগই, আমি বলছি না সব, কিন্তু বেশিরভাগই যারা স্বাস্থ্যকরভাবে তৈরি করছে সেগুলো ব্যতীত বেশিরভাগই কিন্তু অস্বাস্থ্যকর, যেগুলো আমরা খাচ্ছি এবং অসুস্থ হচ্ছি। আমাদের শরীর খাবার দিয়ে তৈরি। আমাদের হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে 80 থেকে 90% রোগ হয় আমাদের খাবারের কারণে। আমাদের খাবার যদি ঠিক করতে পারি তাহলে ইনশাল্লাহ অনেক রোগ থেকে আমরা বেঁচে থাকবো। 80 থেকে 90% খাবারটা এত গুরুত্বপূর্ণ। আর তাহলে আমাদেরকে স্বাস্থ্যকর খাবার সম্বন্ধে জানতে হবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে হালাল অ্যান্ড তৈব খাবার। হালাল অ্যান্ড তৈব যেটা হচ্ছে প্রাকৃতিক খাবার, যেটা মানুষ প্রসেস করেনি, প্রসেস খাবার না, যেটা বাড়ির তৈরি খাবার, ন্যাচারাল অর্গানিক খাবার, সেটা হচ্ছে স্বাস্থ্যকর খাবার। তাহলে ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারলেন সঠিক খাদ্যাভ্যাস সম্বন্ধে কোনগুলো খেতে হবে এবং ইনশাআল্লাহ এগুলো এক টাইমে বিশ্লেষণ করবো A to Z। এখন অল্প টাইমের মধ্যে
ভিডিও কোয়ালিটি ভালো লাগছে। তাহলে ইনশাল্লাহ আমরা বুঝতে পারলাম সঠিক খাদ্যাভ্যাস কোনটা। ইনশাল্লাহ এগুলো আস্তে আস্তে আমি আরও বিশ্লেষণ করব, এখন যেহেতু টাইম যেহেতু কম, অল্প টাইমের ভেতরে ভিডিওটা সংক্ষিপ্ত করতে হবে, ওই জন্য আমরা সঠিকভাবে এখনও বিশ্লেষণ করলাম না, মোটামুটি আপনাদের একটা ধারণা দিলাম। তারপরে হচ্ছে 2 নম্বর পয়েন্ট হচ্ছে না খাওয়ার অভ্যাস, যেটাকে বিজ্ঞানী ভাষায় বলা হয় অটোফেজি, যে না খাওয়া অভ্যাস। আজকের চিকিৎসা ব্যবস্থায় এটা বলতেই হয়, খুব দুঃখজনক হলো বিষয় হলো তাই আজকের চিকিৎসা ব্যবস্থায় অটোফেজি জিনিসটা ইউজই করছে না। জাপানি বিজ্ঞানী ওসুমি আজকে অটোফেজি নামক তথ্যটা আবিষ্কার করার ফলে ও নোবেল প্রাইজ পেয়েছে, বিজ্ঞানী নোবেল প্রাইজ পেয়েছে। এত গুরুত্বপূর্ণ জিনিস, আর আজকে আমাদের চিকিৎসা ব্যবস্থায় কিন্তু এই মূল্যবান গোল্ডেন তথ্যটা কিন্তু চিকিৎসা ব্যবস্থায় ফলো করছে না, যার ফলে আমরা অনেক রোগ থেকে বেঁচে থাকতে পারছি না। যে নোবেল প্রাইজ পেয়েছে এত বড় তথ্যটা কিন্তু আমার চিকিৎসা ব্যবস্থায় নেই, আমরা দুর্ভাগ্য আমাদের জন্য এটা। তাই আজকে আমরা অটোফেজি সম্বন্ধে জানবো। অটোফেজি জিনিসটা হচ্ছে 12 থেকে 14 ঘন্টা না খেয়ে থাকার অভ্যাস। সপ্তাহে যদি 1 থেকে 2 দিন আমরা এরকম অভ্যাস করতে পারি, আমাদের শরীরের জন্য অনেক বেনিফিট। যেমন শরীরে বিভিন্ন রোগ কিন্তু আস্তে আস্তে দূর হবে, যেমন হিলিং রিপেয়ারিংয়ের কাজ শুরু হয়। কোষ কিন্তু নিজেই যখন অনেকক্ষণ না খেয়ে থাকবো, তখন কিন্তু শরীর কোষের যে ডিফেক্টিভ প্রোটিনগুলো আছে সেগুলো আস্তে আস্তে ভাঙতে শুরু করবে, এবং আস্তে আস্তে কিন্তু সে যে খারাপ প্রোটিনগুলো সেগুলো কিন্তু ধ্বংস করবে, এবং বিভিন্ন রোগ কিন্তু আস্তে আস্তে ইনশাল্লাহ ভালো হতে শুরু করবে। স্বয়ং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা দেখলে বোঝা যাবে, দুটো কিন্তু সপ্তাহে রোজা রাখতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের মাধ্যমে আমাদের কিন্তু শিক্ষা দিয়েছে, সপ্তাহে 2, সোমবার আর বৃহস্পতিবার। এই রোজা যদি রাখতে পারি সঠিক খাদ্যাভ্যাস সঠিক নিয়মকানুনের মাধ্যমে, কিন্তু আমরা ইনশাল্লাহ অনেক রোগ থেকে কিন্তু বেঁচে থাকতে পারবো। তাহলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারলেন না খাওয়ার অভ্যাস অটোফেজি সম্বন্ধে সংক্ষেপে বলছি যেহেতু। তার 3 নম্বর পয়েন্ট হচ্ছে ঘুমের অভ্যাস, খুবই গুরুত্বপূর্ণ ঘুমের অভ্যাস। আমরা যদি ঠিক টাইমে না ঘুমোতে যাই, আমাদের হরমোন যেটা হচ্ছে মেলাটোনিন নামে একটা হরমোন আছে শরীরে, সেটা কিন্তু ডিসব্যালেন্স হয়ে যাবে, যার ফলে আমাদের A to Z বলতে গেলে চলো সব রোগই হবে, সব রোগ হবে যদি না ঘুমোই। তাহলে ঘুমের অভ্যাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে 10টা থেকে 3টে পর্যন্ত, 2:30 থেকে 3টে, এই ঘুমের অভ্যাসটাও কিন্তু করতেই হবে, মাস্ট। হ্যাঁ, কারণ স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকালে আমাদের চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ভিত্তিক এবং সায়েন্টিফিক্যালি ভিত্তিক। প্রত্যেকটা তথ্য আজকে আমাদের সুন্নাহ ভিত্তিক, তাই সুন্নাহগুলো ফলো করতে হবে ইনশাল্লাহ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতো, এশার নামাজের পর কিন্তু কথা বলাকে অপছন্দ করতো, কথা বলতোই না। কোনো সাহাবী গেলে কথা বলতো না, অপছন্দ করতো, দিয়ে তাড়াতাড়ি চলে আসতো, দিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে যেত। কিসের জন্য ঘুমাতো? 1/3 রাতে সে তাহাজ্জুদের জন্য উঠে উঠতো। এদিকে তাই 1টা থেকে 3টে, তাহলে তারপর উঠে যেত 1/3 রাতের পর, তাহাজ্জুদে মশগুল থাকতো। এটাই এখানে বলছে এই তথ্য অনুযায়ী যে ঘুমানোর অভ্যাস। আজকে আমাদের সমাজ ব্যবস্থা কি হয়েছে, ধ্বংসের দিকে নেমে গেছে। আজকে আমাদের সমাজে মানুষ ঘুমোচ্ছে কটার দিকে? 12টা 1টার দিকে, 2টোর দিকে, কেউ বা সারা জাগছে, তোমার টাইম টেবিল মানে উল্টো করে ফেলেছে, দিনকে রাত, রাতকে দিন, সম্পূর্ণ ব্যবস্থা কিন্তু চেঞ্জিং করে ফেলে, যার ফলে আমাদের কিন্তু A to Z সব রোগই হচ্ছে। ঘুম থেকে উঠছে উঠছে 10টা 11টার দিকে, কোনো ব্যাপার নাই। সকালে ঘুম যে এত বড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত, যে ঘুমের কারণে অনেক রোগ থেকে আমরা বেঁচে যাব। যে মেয়েদের যে হরমোন ডিসব্যালেন্স হয় সেটা কিন্তু ঘুমের কারণে, বিভিন্ন রোগ। আজকে পড়াশোনার নাম করে অনেক গার্জেন তাদেরকে শিক্ষা দিচ্ছে রাত জেগে পড়ো বাবা, ভোরে উঠতে পারলো কি না পারলো, দিনের পথে চলতে পারলো, ওটা কোনো ব্যাপার নাই, ও পড়তে হবে রাত 12টা 1টার দিকে, আর উঠছে 8টা 9টার দিকে, কোনো চিন্তা নাই। যার ফলে আমাদের বহু রোগ হচ্ছে। কিন্তু ফজরের পর যদি কেউ পড়াশোনা শুরু করে, স্টার্টিং করে, তার অনেক কিন্তু মেধা থেকে শুরু করে অনেক দিক দিয়ে কিন্তু ইমপ্রুভ করতে পারবে, সেটা আমাদের পূর্বপুরুষরা করেছিল ইনশাল্লাহ। তাই আমাদেরকে চেষ্টা করতে হবে ঘুমের অভ্যাসটা অগত্যে পূরণ করতে হবে। এবং একটা কোশ্চেন থাকতে হবে, নর্মাল মানুষের জন্য ক ঘন্টা ঘুমের প্রয়োজন? নর্মাল মানুষের জন্য মোটামুটি 7 থেকে 8 ঘন্টা, 6 থেকে 7 ঘন্টা ঘুমাতেই হবে। আর যেটা বললাম 10টা থেকে 2টা, এটা মাস্ট, এটা ঘুমাতেই হবে। এটা না ঘুমালে কিন্তু শরীরের জন্য অনেক রোগ কিন্তু আমাদের শরীরে চলে আসবে। তাই 4 নম্বর হচ্ছে দৈনন্দিন ব্যায়ামের অভ্যাস। ব্যায়াম নামক শব্দটা শুনলে অনেকে ভয় করে, বাবা এত কঠিন জিনিস, কিন্তু আমরা দিন খাবার লোড করেই যাচ্ছি, লোড করেছি, খরচ নাই। যেমন একটা গোডাউনে যদি মাল লোড করতেই থাকি, যে গোডাউন থেকে না বের করতে পারি, গোডাউনটা কিন্তু একটা টাইমে কি ওভারলোড হয়ে যাবে, নোংরা গন্ধযুক্ত হয়ে যাবে। বাস্তবে একটা বাইকে যদি ফেলে রাখি, সাইকেলটা মোচ্চা পড়ে একদম মোচ্চা পড়ে যাবে, জং ধরে যাবে। তা আমাদের শরীরটাও তো তাই। ওই সিম্পল ওই উদাহরণ দিয়ে দেখলে বোঝা যাবে যে ওই সাইকেল যেমন মোচ্চা পড়ে যাবে, তেমনি আমাদের শরীরও কিন্তু মোচ্চা পড়ে যাবে।
তাই আমাদেরকে দৈনন্দিন ব্যায়ামের অভ্যাস করতে হবে। যেমন ব্যায়াম না করলে কায়িক শ্রম করতে হবে। অনেকের ব্যায়াম করতে হবে মাস্ট এটা না, অনেকে ভুয়ে যাচ্ছে, আবাদ করছে, তাদেরও একটা ব্যায়াম হয়ে যাচ্ছে। কারণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমাদের সাহাবীদেরকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু নবী রাসূল এবং সাহাবীদের কী করেছিল, মেষ চড়িয়েছিল, হ্যাঁ, কৃষিভিত্তিক কাজ করিয়েছিল, হ্যাঁ, এবং কায়িশ্রম কাজ, ওরা এত গুরুত্বপূর্ণ নবী রাসূল, তাদেরকে দিয়ে আমাদের শিক্ষা দিয়েছে যে তোমরাও কায়িশ্রম করো, অলস হয়ে যাও না। আমরা আজকে চেয়ার বাবু অলস হয়ে গেছি বলে আমাদের আজকে বহু রোগ ধারণ করেছে, তাই এটা করলে হবে না মোটেই। হ্যাঁ, আমাদেরকে প্রতিদিন কিছু না কিছু কাজ করতে হবে যেটা আমাদের শরীরে ব্যায়াম ভিত্তিক হবে। বা যদি কারো কাজ না থাকে, তাহলে ফিল্ডে আসতে হবে, ব্যায়াম করতে হবে। দুটো, হয় কাজ করতে হবে কায়িশ্রম জাতীয়, অথবা এসে ফিল্ডে এসে ব্যায়াম করতে হবে, মেহনত করতে হবে। নাহলে কিন্তু আমাদের কিন্তু একদম আমরা অথর্ব হয়ে যাব, আমাদের সব রোগ কিন্তু বাসা বাঁধবে। শক্তির চর্চা না করলে কিন্তু শক্তি পাওয়া যায় না। অনেকগুলো শক্তি পাচ্ছি না, শক্তি গিয়ে পাবে, শক্তি চর্চা করতে হবে। শক্তি চর্চা না করলে কিন্তু শক্তি পাওয়া যাবে না। তাই আমরা এই ব্যায়ামকে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। কারণ ব্যায়াম একদিন পর একদিন বা প্রতিদিন কিছু না হলেও করতে হবে না আমাদের শরীরকে ইমপ্রুভ করার জন্য। তাহলে আমাদের কিন্তু অনেক রোগ থেকে ইনশাল্লাহ আমরা ভালো থাকতে পারবো। লাস্ট যে পয়েন্ট, শেষ পয়েন্ট, যে টেনশন করা থেকে দূরে থাকা। এটা সব মানুষেরই আছে টেনশনটা, টেনশন নেই এমন মানুষ আছে? নাই। তো টেনশন কী করতে হবে তাহলে? টেনশনকে ম্যানেজমেন্ট করতে হবে। টেনশন করা একটা, ম্যানেজমেন্ট করে চলা শিখতে হবে। টেনশন কী ম্যানেজমেন্ট করবো? তো বিপদ, আমাদের বিপদ আপদ মুসিবত সবই আসছে। কার টাকা পয়সা নাই, কার চাকরি নাই, হ্যাঁ, কার ব্যবসা ভালো চলছে না, কেউ অনেক বিভিন্ন সমস্যা। তাহলে আমাদের কীভাবে সলিউশন আছে? আমার কাছে বিজ্ঞান, আমার কাছে সলিউশন, আমার কাছে কিন্তু এই সলিউশন কিন্তু খুব ভালো সলিউশন আছে। 1 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ফুল তাওয়াক্কুল। তুমি যতই এক্সারসাইজ করো, তুমি যতই মেডিটেশন করো, আমার এগুলো কাজে লাগবে পরে, কিন্তু ফার্স্ট হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা। আল্লাহ যেভাবে আমাদেরকে রেখেছে, যেভাবে চালনা করছে, সেটা আমাদের জন্য ভালো। এটা নিয়ে মনে প্রাণে সন্তুষ্ট করতে হবে। কারণ দুনিয়া আমাদের থাকার জায়গা না, দুনিয়া একদিন ধ্বংস হবে এবং পরকালই স্থায়ী। দুনিয়ায় যে ভালো কাজ করে জান্নাতে যেতে পারে সেই সফল কাম। ওই টেন্ডেন্সি নিয়ে যদি চলতে পারে তাহলে একমাত্র ইনশাল্লাহ সেই কিন্তু এইসব টেনশন মুক্ত হতে পারবে। আমাদের পৃথিবীতে পাঠিয়েছে কিন্তু পরীক্ষার জন্য। বিভিন্ন নবী রাসূলদেরও কোনো বড় বড় পরীক্ষা কিন্তু দিতে হয়েছে, বিশাল পরীক্ষা, আমাদের তুলনায় কিছুই না, কিন্তু তারা কিন্তু সন্তুষ্ট থেকেছে এবং তারা টেনশন ফ্রি থেকেছে অত পরীক্ষা হওয়ার পরও। আজকে আমরা হাইতাস কেন? কারণ আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার ভরসা নাই। আল্লাহ এটা কেন দিলে, ওটা কেন দিলে, আরে এটা তোমার জন্য ছিল, তোমার ভাগ্যে তাওয়াক্কুলে, তাই এটা হয়েছে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পূর্ণ আস্থা রাখতে হবে এবং ইমান আমলকে মজবুত করে চলতে হবে ইনশাল্লাহ। তাহলে যত রকমের টেনশন হোক না কেন ইনশাল্লাহ দূর হতে পারবে। তার সঙ্গে আমি অ্যাড করেছি যে মেডিটেশন, যেটা আমি বললাম শ্বাসের ব্যায়াম, ব্রিদিং এক্সারসাইজ, এটাতেও কিন্তু আমাদের বডি ফাংশন থেকে শুরু করে বহুত রকমের ইমপ্রুভ হবে, টেনশন করাতে দূরে থাকবে। এবং এক্সারসাইজ, ঘাসে হাঁটা, এগুলো করলে কিন্তু অনেক 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 কাজ হবে। তা বুঝতে পারছেন সবাই? আশা করি বুঝতে পেরেছেন যে টেনশনকে ম্যানেজমেন্ট করে চলতে হবে। কীভাবে ম্যানেজ করে আশা করি বুঝতে পেরেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করতে হবে, তারপর ব্রিদিং এক্সারসাইজ, শ্বাসের ব্যায়ামটা করতে হবে, তারপরে ঘাসে হাঁটতে হবে, এক্সারসাইজ করতে হবে। তাহলে কিন্তু ইনশাল্লাহ আমাদের টেনশন করাতে দূরে থাকতে পারবে। বুঝতে পারছেন কী বললাম? তা আশা করি আমাদের এই 5টা পয়েন্ট আপনারা গুরুত্ব সহকারে বুঝতে পেরেছেন। 5টা পয়েন্ট একবার স্মরণ করে দিচ্ছি। সুস্থতার 5টা মূল মন্ত্র: স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস, না খেয়ে থাকার অভ্যাস, ঘুমের অভ্যাস, দৈনন্দিন ব্যায়ামের অভ্যাস, আর টেনশন করা থেকে দূরে থাকা। তো ইনশাল্লাহ এই 5টা পয়েন্ট যদি আস্তে আস্তে আমি বিশ্লেষণ করব, অনেক টাইম লাগবে, সেহেতু করছি না, ইনশাল্লাহ অন্য ভিডিওতে একদিন করব। তাহলে আপনার কিন্তু এই 5টা পয়েন্ট যদি মেনে চলতে পারেন ইনশাল্লাহ, তাহলে আপনাদের কিন্তু রোগ হবে না। আল্লাহ যদি রোগ না দেয়, রোগ হবে না। আল্লাহ বলছে শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে অনেক প্রিয়। একটা হাদিস আমার মনে পড়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মৃত্যু, বার্ধক্য, ব্যাধি, প্রত্যেকটা রোগের ট্রিটমেন্ট আছে। আর আজকে আমাদের বিভিন্ন ডাক্তাররা বলছে মেডিসিন চলবে সারা জীবন। তাহলে হাদিসের সঙ্গে কিন্তু দ্বিপক্ষ হয়ে গেল। ভাবতে হবে আমাদের জিনিসগুলো। আমাদের চিকিৎসা কিন্তু সাইন্টিফিক্যালি বেসিস এবং নবী সাল্লাল্লাহু সুন্নাত ভিত্তিক। কেউ প্রমাণ করুক, এসে আমার সঙ্গে চ্যালেঞ্জ করুক যে আমি এই কথাগুলো বললাম ভুল, আমার সঙ্গে এসে দেখা করুক। তাই আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো লাস্ট আপনাদের কোনো যদি কোশ্চেন থাকে স্বাস্থ্য সম্বন্ধে আপনারা করতে পারেন, ফ্রি মাইন্ডে কোশ্চেন করো। এই যেগুলো আমি পয়েন্টগুলো বললাম সেগুলো সম্বন্ধে কোশ্চেন থাকলে কোনো বলতে পারো, যে কোনো কোশ্চেন এই টপিকের অনুযায়ী আমি যেগুলো বললাম। কোনো বুঝতে অসুবিধা হলে বা কোনো সমস্যা থাকলে ইনশাল্লাহ করতে পারো। আশা করি তোমরা বুঝতে পারছো সবাই যে 5টা পয়েন্ট আমি বললাম। বুঝতে পারছো কী কোনগুলো পয়েন্টগুলো বললাম। কোনো কোশ্চেন থাকলে করতে পারে 5টা পয়েন্টের সম্বন্ধে। কোশ্চেন করো। আমি ওই সালাম দিয়ে বলো। আসসালামু আলাইকুম।
আমার একটা ওই ঘুমের বিষয়ে কোশ্চেন ছিল, যেটা তুমি বললা ফারুক ভাই, ওই 7 থেকে 8 ঘন্টা একটা ঘুমের স্বাভাবিক ঘুমের যে টাইম, এটা কি রাত্রেই হবে না আমি সকাল 6টায় শুয়ে? না, না মানে একটা কোশ্চেন, ভালো question করছো, good question। কিছু নাই তো। হ্যাঁ এটা সম্বন্ধে একটু বলো। না, আমি বললাম যে ঘুমটা করতে হবে রাত্রে। ধরো ব্যতিক্রম তোমার ঘুমটা রাত্রে হলো না, কোনো কারণে কোথাও গেলা, প্রতিদিন তো আমরা নিয়ম কারণের মধ্যে চলবো। একাদিন এমন একটা পজিশন হলো, কোনো ফ্যামিলিগত প্রবলেম হলো, সেই ক্ষেত্রে ঘুমটা হলো না, সেক্ষেত্রে তুমি দিনে পেড়ে নেবা ঘুমটা। সেটা ঘুমটা পারবা সূর্যাস্তের পরে। হ্যাঁ হ্যাঁ ভোরের যে বরকতময়, ভোরের যে সময়টা থেকে বার হয়ে সূর্যাস্তের পরে, মানে কটার দিকে সূর্য ওঠে, মোটামুটি 6:30, এবার 7টার দিকে তুমি ঘুমটা পড়ো। রুবেল ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে আমরা এখন ফজরের সময় হচ্ছে 4টে, 10টার সময় যদি ঘুমাই, 10টা থেকে 4টে হচ্ছে 6 ঘন্টা, হ্যাঁ। তাহলে তো আমি 7 থেকে 8 ঘন্টা ঘুমানো হচ্ছে না। হ্যাঁ। তাহলে আমি ওই যে এক্সট্রা 2 ঘন্টা কখন ঘুমাবো? ও এক্সট্রা যে 2 ঘন্টা বলছো, তো আমি যেটা বললাম সেটা কিন্তু অসুস্থ ব্যক্তির জন্য, যাদের শরীরে প্রবলেম আছে, 6 থেকে 7 ঘন্টা। এবার তারও কমে তুমি ঘুমাতে পারো, কোনো সমস্যা নাই। সেই 1 ঘন্টা বা আধা ঘন্টা দিনের দুপুরে তুমি ঘুমিয়ে নিতে পারো, আধা ঘন্টা মতো, বেশি না। দিনের বেলা এই কারণে ঘুমটা উৎসাহিত করি, মানে অনিৎসাহিত করি, কারণ রাত্রিবেলায় ঘুমটা ডিপ হবে না, ওই জন্য তুমি আধা ঘন্টা ঘুমিয়ে নিতে পারো, একটু গোড় দিতে পারো, আধা ঘন্টা ঘুমিয়ে নিতে পারো, এটাই বলছি। আধা ঘন্টা মতো, 1 ঘন্টা মতো রাত্রেবেলায় তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা, হ্যাঁ ঘুমানোর চেষ্টা করতে হবে। মানে 9:30 পারলে 10টায় যাওয়া যাবে। 9:30, 9টায় পারলে তো, 9টায় পারলে না। জাপানিরা জাপান দেশে কিন্তু 8টার পর সব ঘুমাতে শুরু করে। আমরা এই কারণে বলছি, আমাদের এমন সিস্টেম হয়ে গেছে আজকে, আমরা ব্যবসা করতে করতে 9টা 10টা বাজে দিচ্ছি বাস্তবে, কিন্তু খেতে হবে 7টার দিকে, 6:30টার দিকে, 7টার দিকে, তারপরে তুমি ঘুমাতে যাবে 9টার দিকে। বুঝতে পেরেছো বিষয়টা কি বললাম? হ্যাঁ, ঘুমাতে হবে, কিন্তু মানে খাওয়া দাওয়া করি সাথে সাথে না, ঘুমানো যাবে না। হার্টের প্রবলেম হয়। মোটামুটি 2 ঘন্টা পর ঘুমাতে যাবে, একটু হাঁটাচলা করবে, খাওয়া দাওয়াটা হজম কিন্তু করবে। আমাদের প্রায় মানুষের মধ্যে এরকম হয়। হ্যাঁ। কি কারণে হয়? আমার কিছুদিন এরকম ঘটলো। ঘুমের কথা, এবার ঘুম আসে না কেন, এই কোশ্চেন কি তুমি করেছো? যে অনেক মানুষের ঘুম আসে না। মাথার মধ্যে আমাদের বিভিন্ন ধরনের টেনশন, মানে ঘুরপাক খায়, যে আমি- কালকে হয়তো এই কাজটা করবো, বা কালকে হয়তো আমি তো- এটা করবো। এই যে একটা টেনশন, ওই জন্য টেনশনের পয়েন্টটা তুমি বুঝতে পেরেছো? ভিডিওটা থাকবে ইনশাআল্লাহ, দেখে নেবা টেনশন কেন হয়। মেন আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা তাওয়াক্কুল নাই। চিন্তাটা মাথায় ঘুরপাক হ্যাঁ। খেলে যত তুমি চোখ বুজে শুয়ে থাকো, ঘুমাই। আমি তো বললাম যে টেনশন হবে না। এবার তার পাশাপাশি ঘুম না আসার কিছু টিপস বলছি তোমাকে। দিনের বেলায় কিন্তু রুবেল যেটা বললো যে ভোরের দিকে ঘুমটা আসে না, ওই যে সারা রাত ক্লান্তি হয়ে গেল, ভোরের দিকে তখন ঘুমটা আসবে। এসে হয়তো বেলা 10টা কি 11টা। হ্যাঁ, ওই জন্য তোমাকে শোনো বলি, ঘুম আসার জন্য কিছু টিপস আছে, আমি সেটা বলছি তোমাকে। তুমি দিনের বেলায় একটু তো ব্যায়াম ট্যামগুলো, এক্সারসাইজগুলো করতে হবে। রাত্রিবেলায় ঘুমানোর আগে ব্রিদিং এক্সারসাইজ করবা, শ্বাসের ব্যায়াম 4-7-8, যেটা ইনশাল্লাহ পরে একটা ভিডিওতে হবে। 4-7-8 ব্রিদিং, ওই শ্বাসের ব্যায়ামটা করবা, তাহলে ব্রেনটা রিল্যাক্সিং হয়ে যাবে। তো বললাম টেনশন হবে, টেনশনকে ম্যানেজমেন্টকে চলতে হবে। ইনশাল্লাহ অনেক মানুষ উপকৃত হয়েছে যখন ঘুম আসতো না। আর একটা কী করতে হবে, রাত্রিবেলায় ঘুমানোর আগে গোসল করতে হবে ঠান্ডা পানিতে। দেখবা ঠান্ডা পানিতে গোসল করলে কিন্তু অনেকটা তুমি রিলিজ পাবা। তারপর ঘুমাতে যাবা, ব্রিদিং এক্সারসাইজটা করলা, আর খাওয়া দাওয়া কিন্তু 6টার মধ্যে কমপ্লিট করতে হবে। তারপর হাঁটাচলা করলা, তারপর ঘুমাতে যাবা 9টার দিকে। বুঝতে পেরেছো বিষয়টা কি বললাম? আর খাওয়া দাওয়াটা ঠিকঠাক করতে হবে, কারণ পেট ভালো থাকলে কিন্তু অটোমেটিক মাইন্ড ঠিক থাকে। বুঝতে পেরেছো বিষয়টা? আর কোনো কোশ্চেন আছে? পরিশ্রম করতে হবে। বন্ধ করবে না? হ্যাঁ, আর কোনো কোশ্চেন আছে কি জিজ্ঞেস করি ভাইদের? ঘুমের বিষয়টা বুঝতে পারলা তো? হ্যাঁ, ঠিক আছে। তো 2টোর সময় ঘুমাই না, কোশ্চেন থাকলে করো, শর্টকাটে এই করো না, কোশ্চেন থাকলে করো, হেলদি আছে তো না হলে একটু আলোচনা। ওই জন্য তো লাস্টে আমি কোশ্চেন এইটা রাখলাম। খাবারের ডিফারেন্ট সঠিক টাইমটা বলতে হয়, হ্যাঁ মানে হয়তো সকাল 6টায় আমরা খেলাম, হ্যাঁ যাই হোক, তারপরে কত ঘন্টা পরে হ্যাঁ, এবার বলি। খাওয়া যাবে? মোটামুটি খাবার খেতে হবে, খাবারে গ্যাপ রাখতে হবে 5 ঘন্টা, মিনিমাম 5 ঘন্টা, 5 থেকে 6 ঘন্টা কিন্তু খাবারে গ্যাপ রাখতে হবে। কেন গ্যাপ রাখতে হবে? আমাদের হজম প্রক্রিয়াটা ঠিক রাখার জন্য। মানে আমাদের খাবার খেলাম, খাবার খাওয়ার পর আমাদের হজম হতে টাইম লাগে। একটা খাবার খেলাম 5 মিনিট পর, একটা মানুষকে যদি বারবার কাজ দাও, সে কিন্তু ক্লান্ত হয়ে যাবে। তাকে একটা কাজ দিলে আবার যদি আধা ঘন্টা পর কাজ দাও, সে পারবে। তা আমাদের শরীরটাও তাই, ওকে টাইম দিতে হবে হজম প্রক্রিয়াকে। এবার খেলা 5 ঘন্টা পর খেতে হবে, খাবারের গ্যাপ টাইম রাখতে হবে 5 থেকে 6 ঘন্টা ইনশাল্লাহ। তাহলে কিন্তু তোমার হজম প্রক্রিয়াতে শুরু করে বিভিন্ন প্রক্রিয়া ঠিক হবে। বুঝতে পারছো না? আর বলো। পুষ্টিকর খাবার খেলে তো তোমার এমনি খিদে লাগবে না। হ্যাঁ, আমাদের হাজিকুল ভাই সবাই দেখতে পাচ্ছেন, ও কিন্তু আমাদের ট্রিটমেন্ট নিচ্ছে। তো খিদেই আসছে না, তো তো শরীর যে খারাপ হবে, ইফেক্ট এটাই হলো ব্যাপার।
ওটাই স্বাস্থ্যকর খাবার আর অস্বাস্থ্যকর খাবার মধ্যে পার্থক্যটাই এটা। স্বাস্থ্যকর খাবার তুমি অল্প খাও, অনেকক্ষণ থাকতে পারবা, আর অস্বাস্থ্যকর খাবার, কুৎসিত খাবার, নোংরা খাবার খাও, 2 ঘন্টা 1 মিনিট 5 মিনিট পর পর খিদে লাগবে। এইগুলো খেলে তোমার ধরো মানে খিদে আসলে তোমাকে ইচ্ছা করে খেতে হবে, যাতে 5 ঘন্টা পর 6 ঘন্টা পর। এবার আর কোশ্চেন আছে, তাহলে ভিডিওটা স্টপ করব ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ, আজকে এ পর্যন্তই কমপ্লিট হয়ে গেল।